এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৯ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৩ নম্বরে বলা হয়েছে ভাগ করি। দেখো, আমরা কিন্তু এখানে ৩টি ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি এবং এই ৩টি ভাগ অঙ্কের যে ভাজকগুলো রয়েছে, ভাজক বলতে কোন সংখ্যাটিকে বোঝায়? আমরা জানি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাই না? যেমন ১ নম্বরে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ২৪১২। তাহলে ২৪১২কে ভাগ করতে বলা হয়েছে কত দ্বারা? ১০ দ্বারা কিন্তু ভাগ করতে বলা হয়েছে। আমরা জানি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যাটিকে বলা হয় ভাজক, তাই না? বা যে সংখ্যাটি ভাগ করে, যেহেতু ১০ কিন্তু ভাগ করবে, তাই না? এই সংখ্যাটিকে ভাগ করবে কে? ১০। তাহলে যে সংখ্যাটি ভাগ করে বা যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। আমরা এই ৩টি অঙ্কের যে ভাজক রয়েছে, ভাজকগুলোকে যদি লক্ষ্য করে দেখো, এখানে রয়েছে ১০, এখানে ভাজক রয়েছে ১০০ এবং এখানেও ভাজক রয়েছে ১০০। বন্ধুরা, যে সমস্ত ভাগ অঙ্কের ক্ষেত্রে আমরা ভাজকের ঘরে ১০ দেখব অথবা ১০০ দেখব অথবা ১০০০ দেখব, এই সমস্ত অঙ্কগুলোকে কিন্তু আমরা খুবই সহজ নিয়মে সমাধান করতে পারবো, ঠিক আছে? এবং এই অঙ্কগুলো কিন্তু খুবই মজায় আমরা সমাধান করতে পারবো। এই অন্য অঙ্কগুলো করতে আমাদের যেমন সময়ের প্রয়োজন হবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন একটা আমাদের সময়েরও প্রয়োজন হবে না। যেমন দেখো, ১ নম্বর অঙ্কটিকে যদি আমরা সমাধান করি, একটু নিচে আমরা লক্ষ্য করলে এখানে কিন্তু আমরা ১ নম্বর অঙ্কের সমাধান দেখতে পাচ্ছি, তাই না? এখানে দেখো, আমরা শুরুতে লিখেছি ১০, কারণ আমরা জানি যে ভাজককে কিন্তু শুরুতে লিখতে হয়, তাই না? আমরা এই জন্য ভাজককে লিখলাম ১০ এবং যে সংখ্যাকে ভাগ করা হয়, অর্থাৎ এই যে ভাজ্য রয়েছে, এটিকে লিখতে হয় কোথায়? মাঝে লিখতে হয়। আমরা জানি, এই দেখো, মাঝে কিন্তু আমরা ২৪১২কে এই যে এখানে লিখে দিয়েছি। এবারে আমরা কি জানি যে ভাগ করার পরে যে উত্তরটিকে আমরা পাই, আমরা কিন্তু চাইলে এইখানে একটি ব্র্যাকেট দিয়ে এই ডান পাশে উত্তরটিকে লিখতে পারি, আবার চাইলে কিন্তু আমরা উপরেও উত্তরটিকে লিখতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু উপরে উত্তরগুলোকে লেখা হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা ভাগটাকে একটু লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাজকের ঘরে কতটি অঙ্ক রয়েছে? আমরা দেখতে পাচ্ছি একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তাই না? আমরা জানি যে ভাজকের ঘরে যে কয়টি অঙ্ক থাকে, আমরা কিন্তু এই ভিতর থেকে সেই কয়টি অঙ্ককে শুরুতে ভাগ করি, তাই না? এখানে যেহেতু ২টি অঙ্ক রয়েছে, তার মানে এইখান থেকে আমরা প্রথম দুইটি অঙ্ক কোনটা কোনটা? ২ এবং ৪, এই দুটি অঙ্ককে কিন্তু আমরা শুরুতে ভাগ করব। তাহলে ২ এবং ৪ মিলে হয়ে গেল কত? হ্যাঁ বন্ধুরা, ২ এবং ৪ মিলে হয়ে যায় ২৪। তাহলে ২৪কে যদি আমরা প্রথমে ১০ দ্বারা ভাগ করি, আমরা কীভাবে করে ভাগ করতে পারি? আমরা ১০-এর সাথে দেখব যে কতকে গুণ করলে ২৪-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি, তাই না? আমরা তো সবাই ১০-এর ঘরের নামটা জানি, কারণ ১০-এর ঘরের নামটা তো খুবই সহজ, তাই না বন্ধুরা? আমরা জানি ১০ একে ১০, ১০ দুগুণ ২০, ৩ ১০-এ ৩০। আচ্ছা, যখন আমরা বললাম ৩ ১০-এ ৩০, এই ৩০ কিন্তু ২৪-এর চেয়ে বড় হয়ে গেল, তাই না? কিন্তু আমরা জানি ভাগের ক্ষেত্রে ওর চেয়ে বড় যদি হয়ে যায়, তখন কিন্তু আমরা সেই সংখ্যাটিকে নিতে পারবো না, তাই না? আমরা সেটিকে কিন্তু সঠিক উত্তর বলে নিতে পারবো না। আমাদের এমন একটি সংখ্যাকে নিতে হবে যে সংখ্যাটি এই ২৪-এর চেয়ে ছোট। তাহলে আমরা কি নামটা পড়ে কি পেলাম? আমরা পেয়েছি ১০ একে ১০, ১০ দুগুণ ২০। আচ্ছা, তার মানে ১০-এর সাথে যখন আমরা ২কে গুণ করি, তখন কিন্তু আমরা ২৪-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাই, তাই না বন্ধুরা? আবার ১০-এর সাথে ৩কে গুণ করলে হয় ৩ ১০-এ ৩০, তখন কিন্তু ২৪-এর চেয়ে সে বড় হয়ে যায়, যার কারণে কিন্তু ৩ দ্বারা আমরা গুণ করতে পারবো না। আমরা কত দ্বারা গুণ করব? আমরা গুণ করব ২ দ্বারা। ২ দ্বারা ১০ দুগুণ ২০। দেখো, যেহেতু ২ দ্বারা গুণ করে আমরা ২০ পাই, যার কারণে এই ২কে কিন্তু আমরা শুরুতে, যে উপরে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা লিখে দেব ২ এবং ১০ দুগুণ যে ২০ হয়, এই ২০কে আমরা লিখে দেব নিচে। এই ২৪-এর নিচে আমরা ২০কে লিখে দিলাম। এবারে এই ২৪ থেকে যদি ২০কে আমরা বিয়োগ করে দিই, দেখো উপরে রয়েছে ৪, নিচে রয়েছে ০। ৪ থেকে ০ চলে গেলে আমাদের কিন্তু ৪ই থেকে যায়, তাই না? ০ মানে তো কিছুই না। তার মানে ৪ থেকে যদি কিছুই বিয়োগ না হয়, তাহলে কিন্তু 4ই থেকে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ৪ এবং এখানে ২ থেকে ২ চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, যার কারণে এখানে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। আর আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে কিন্তু ০ কখনোই দিতে হয় না, তাই না? কারণ সেই শূন্যের কোনো দাম থাকে না, এজন্য আমরা এখানে আর কিছুই লিখব না। এবারে দেখো, আমাদের ২কে এবং ৪কে কিন্তু গুণ করা হয়ে গেল। এবারে বাকি রইল কি? ১ এবং ২। তাহলে এখান থেকে এই শুরুতে যে ১ রয়েছে, দেখো এই ১টাকে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো।
এই এক আমরা দেখো এখানে যখন নিচে নামিয়ে আনলাম তখন এক পেয়ে ওরা দুজনে মিলে মোট হয়ে গেল 41। এবারে ঠিক আমরা একই রকমভাবে দেখবো যে 10-এর সাথে কতকে গুণ করলে 41-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আচ্ছা দেখো আমরা যদি নামতে পড়ি 10 একে 10, 10 দুগুণ 20, 3 10-এ 30, 4 10-এ 40। আচ্ছা এখানে রয়েছে 41, কিন্তু আমরা 4 10-এ পেয়েছি কত 40। তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি যে এই 40 হচ্ছে কি 41-এর সবচেয়ে কাছের সংখ্যা, তাই না? 41 থেকে কিন্তু মাত্র এক কম হচ্ছে 40। তাহলে এই 40 হচ্ছে কি 41-এর সবচেয়ে কাছের সংখ্যা, এবং এই 40কে আমরা পেয়েছি কত দ্বারা গুণ করে 4 10-এ 40, অর্থাৎ 4 দ্বারা গুণ করে কিন্তু 40কে আমরা পেয়েছি। যার কারণে এই দেখো এইখানে আমরা লিখে দিলাম 4। এটি হচ্ছে কি আমাদের উত্তরের ঘর, আমরা কিন্তু উত্তরগুলোকে উপরে লিখছি, তাই না? দেখো আমরা এই জন্য 2-এর পাশে লিখে দিলাম এবারে 4, এবং 4 10-এ যে 40 পেয়েছি 40কে লিখে দিলাম আমরা এইখানে নিচে। এবার একই রকমভাবে এই 41 থেকে যদি আমরা নিচের 40কে বিয়োগ করে দিই, দেখো 1 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের থেকে যায় 1, আমরা এখানে লিখে দিলাম 1, এবং 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, যার কারণে কিন্তু আমরা এখানে ফাঁকা রাখছি, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 1, এবং এইখানে দেখো আমরা উপরে কিন্তু এই 1 পর্যন্ত 2কে 4কে 1কে এই 3টি অঙ্ককে কিন্তু ভাগ করেছি। এবার বাকি রইল কি 2, এই 2কে এবারে সরাসরি আমরা নিচে নামিয়ে আনলাম। যখন নামিয়ে আনলাম তখন 1 এবং 2 মিলে হয়ে গেল 12, তাই না? এখন আমরা দেখব যে 10-এর সাথে কতকে গুণ করলে 12-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আমরা জানি 10 একে 10, 10 দুগুণ 20। আচ্ছা 20 মানে কিন্তু 12-র চেয়ে অনেক বড়, তার মানে 10 দুগুণ 20কে কিন্তু আমরা নিতে পারবো না। আমরা কতকে নিব 10 একে 10, অর্থাৎ 10-এর সাথে 1কে গুণ করলে পাই আমরা 10, তাই না? তাহলে এই 10কেই কিন্তু আমরা ধরে নিব যে 12-র সবচেয়ে কাছের সংখ্যা। তাহলে 10 পাচ্ছি আমরা কার সাথে কতকে গুণ করে 10-এর সাথে 1কে গুণ করে, অর্থাৎ 10 একে 10। যেহেতু 1কে গুণ করে 10 পাচ্ছি এই জন্য আমরা 1কে লিখে দেবো এখানে উত্তরের ঘরে, এবং 10 একে যে 10 পেয়েছি এই 10কে লিখে দেবো আমরা 12-র নিচে। এবারে একই রকমভাবে যদি 12 থেকে 10কে আমরা বিয়োগ করে দিই, দেখো এখানে উপরে রয়েছে 2, নিচে রয়েছে 0, অর্থাৎ 2 থেকে 0 চলে গেলে আমাদের কিন্তু 2 থেকে যায়, এবং 1 থেকে 1 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, অর্থাৎ 0। আমরা জানি শুরুতে 0 লিখতে হয় না, তার মানে কিন্তু এই 2 হচ্ছে কি আমাদের এখানে অবশিষ্ট থেকে যায়। এবারে দেখো এখানে কিন্তু আর কোনো সংখ্যা বা কোনো অঙ্ক কিন্তু আমাদের ভাগ করতে বাকি নেই, আমরা প্রত্যেকটি অঙ্ককে কিন্তু ভাগ করেছি, তাই না? যখন প্রতিটি অঙ্ককে ভাগ করা হয়ে যাবে তখন আমরা যদি শেষে কোনো সংখ্যাকে অবশিষ্ট দেখতে পাই, দেখো এই সংখ্যাটি কিন্তু অবশিষ্ট রয়েছে মানে বেশি রয়েছে, তাই না? এই সংখ্যাটিকে কিন্তু আর আমরা ভাগ করতে পারবো না। তাহলে এই যে সংখ্যাটি থেকে গেল এটিকে বলা হয় কি ভাগশেষ, অর্থাৎ ভাগ করার শেষে গিয়ে যেটি অবশিষ্ট থেকে যায় সেটিকে বলা হয় ভাগশেষ। আমরা ভাগশেষ পাচ্ছি 2, এবং আমরা ভাগফল বা উত্তর আমরা পাচ্ছি কত, আমরা কিন্তু উত্তর পাচ্ছি 241। এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে দেখো আমরা কিন্তু 10-এর ঘরের 10 অথবা 100 অথবা 1000 এই সমস্ত সংখ্যা যদি থাকে ভাজকের স্থানে, তাহলে কিন্তু এগুলোকে আমরা খুবই সহজেই ভাগ করতে পারি। এবারে যদি আমরা দেখো 2 নাম্বার অঙ্কে চলে যাই, এখানে বলা হয়েছে 3264 ভাগ 100। এই অঙ্কটিকে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এইখানে কিন্তু সাজানো হয়েছে। আমরা শুরুতে এই 100কে লিখেছি বাঁ পাশে, এবং 3264 এটিকে লিখেছি আমরা মাঝে। দেখো এবারে ঠিক একই রকমভাবে দেখো এখানে আমরা ভাজকের দেখতে পাচ্ছি কতটি অঙ্ক রয়েছে, একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক। যেহেতু তিনটি অঙ্ক রয়েছে তার মানে আমরা কিন্তু শুরুতে এখান থেকে 3টি অঙ্ককে ভাগ করব। 3টে অঙ্ক মিলে কত হয় দেখো 1 2 3, এই 3টে অঙ্ক মিলে হয় 326। এখন এই 326কে কত দ্বারা আমরা ভাগ করব 100 দ্বারা। আমরা কিভাবে করে করতে পারি, আমরা দেখব যে 100-র সাথে কতকে গুণ করলে 326-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। দেখো আমরা যদি গুণ করি আমরা জানি যে 100 একে 100, 100 দুগুণ 200, 3 100 মিলে হয় 300, 4 100 মিলে হয় 400, তাই না? কিন্তু আমাদের এখানে রয়েছে কত 326। তাহলে আমরা যদি 4 100 বলি যে 4 100 মিলে হয় 400, আমরা কিন্তু 400কে নিতে পারবো না, কারণ 400 হলো 326-এর চেয়ে কিন্তু অনেক বড়, আর আমরা জানি বড় সংখ্যাকে কখনোই নেওয়া যায় না। তাহলে আমরা কত দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করলে যেহেতু 400 হয়ে যায় এই জন্য আমরা কী করবো 3 দ্বারা গুণ করব। আমরা জানি 100কে 3 দ্বারা গুণ করলে হয় 3 100 300, তাই না? অর্থাৎ এই 300 হচ্ছে কি 326-এর সবচেয়ে কাছের সংখ্যা। তাহলে এই 300কে পেলাম আমরা কত দ্বারা 3 দ্বারা গুণ করে, তাই না? 100-র সাথে 3 দ্বারা গুণ করে পাচ্ছি 300, এই জন্য আমরা এই 3কে লিখে দেবো এইখানে, এবং এই 3 দ্বারা গুণ করে যে 300 পাচ্ছি এই 300কে লিখে দেবো আমরা
এই নিচে 326-এর নিচে। এবারে দেখো যদি আমরা 326 থেকে 300-কে বিয়োগ করে দেই, 6 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 6 থেকে যায়, এবং 2 থেকে 0-কে বিয়োগ করলে 2 থেকে যায়। 3 থেকে 3-কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, অর্থাৎ 0। আমরা জানি শুরুতে 0 দিতে হয় না, এই জন্য আমরা এখানে কিছুই দিব না। এবারে দেখো আমাদের কিন্তু এই 3টে অঙ্ককে গুণ করা হয়ে গেল, বাকি রইল কি শুধুমাত্র 4। এখন আমরা কি করবো, এই 4-কে সরাসরি নিচে নামিয়ে আনবো। ঠিক আছে, এই 4-কে যখন নিচে নামিয়ে আনলাম তখন এখানে মোট হয়ে গেল 264। এবার ঠিক একই রকমভাবেই আমরা কি করব, দেখব যে 100-র সাথে কতকে গুণ করলে 264-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। তাহলে আমরা কি করব, আমরা জানি যে 100 একে 100, 100 দুগুণ হয় 200, 3 100 মিলে হয় 300। কিন্তু আমাদের এখানে রয়েছে কি, আমাদের রয়েছে 264। আমরা যদি 3 100 300 বলি তাহলে কিন্তু 300 ওর চেয়ে অনেক বড় হয়ে যাবে, তাই না? যার কারণে কিন্তু আমরা 300-কে নিতে পারবো না। তাহলে আমরা কতকে নিব, আমরা যেহেতু 3 দ্বারা গুণ করলে বেশি হয়ে যায়, তাহলে আমরা 2 দ্বারা গুণ করব। আমরা জানি 2 দ্বারা 100-কে গুণ করলে হয় 2 100 200, তাই না? তাহলে দেখো 2 দ্বারা গুণ করে যেহেতু আমরা 200 পাই, অর্থাৎ ওর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাই, এজন্য আমরা উত্তরে লিখে দেব হচ্ছে কত, 2। এবং 2 দ্বারা গুণ করে যেহেতু 200 পাই, এই 200-কে লিখে দেবো আমরা নিচে। এবারে একই রকমভাবে যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করে দেই, দেখো 4 থেকে 0-কে বিয়োগ করলে 4ই থেকে যায়, 6 থেকে 0-কে বিয়োগ করলে 6ই থেকে যায়, 2 থেকে 2-কে বিয়োগ করলে কিন্তু 0 থাকে, তাই না? অর্থাৎ আমরা এখানে কিন্তু একটি 0 দিব না, কারণ হচ্ছে কি আমরা জানি প্রথম শূন্যটিকে কিন্তু কখনোই দিতে হয় না, কারণ এই প্রথম শূন্যের কোনো মূল্য থাকে না। তাহলে এইখানে দেখো আমরা শেষে পাচ্ছি কত, 64। এখানে কি আমাদের আর কোনো অঙ্ককে ভাগ করে বাকি রয়েছে? না বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ককেই ভাগ করেছি, তাই না? আচ্ছা, যেহেতু আর কোনো অঙ্ককে ভাগ করা বাকি নেই, তার মানে এই শেষে গিয়ে আমরা যেহেতু 64 পাচ্ছি, এই 64-কে আমরা কি বলতে পারি, আমরা কিন্তু এটিকে বলতে পারি ভাগশেষ। অর্থাৎ ভাগ করার শেষে আমাদের এটি অবশিষ্ট রয়ে গেল, যার কারণে এটিকে বলতে পারি ভাগশেষ। এবং আমাদের ভাগফল বা উত্তর হয়েছে কত, উত্তর হয়েছে কিন্তু 32। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটি দেখি, এখানেও কিন্তু আমাদের ভাজ্যর ঘর, এখানে যে ভাজক রয়েছে, এই ভাজকের ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 100। তাহলে এই অঙ্কটিকেও কিন্তু ঠিক একই রকমভাবে এখানে সমাধান করে দেখানো হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটিও একবার দেখলেই খুব সহজেই বুঝতে পারবে এবং নিজেরাও করতে পারবে। বন্ধুরা, এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে 4 নম্বর আমাদেরকে বলা হয়েছে নিচের বক্স 3টি লক্ষ্য করি, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ এর মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়, শ্রেণীতে আলোচনা করি। দেখো আমাদের এইখানে 3টি বক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের বলা হয়েছে যে এই নিচের বক্সগুলোকে লক্ষ্য করি। এখানে যে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ এগুলো রয়েছে, এর মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? আচ্ছা দেখো তো আমরা এর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাই কি না। দেখো আমরা 1 নম্বর বক্সে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 2412, তাই না? 2412 ভাগ 10। এই ভাগটিকে যখন আমরা করলাম, যখন আমরা এই ভাগ অঙ্কটিকে সমাধান করলাম, তখন আমরা উত্তর পেয়েছি কত, 241। এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে 241। এবং ভাগশেষ হয়েছে কত, ভাগশেষ হয়েছে 2। তাহলে এইগুলোর মধ্যে এই যে সংখ্যাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ বন্ধুরা, একটি সম্পর্ক কিন্তু রয়েছে এবং খুবই মজার একটি বিষয় কিন্তু এখানে রয়েছে। সেটি হচ্ছে এই যে আমরা এখানে যে ভাজ্যটি দেখতে পাচ্ছি, এই ভাজ্য দেখতে পাচ্ছি কত, 2412, তাই না? দেখো এখানে মজার বিষয় হচ্ছে এটা, যখন আমরা কোনো সংখ্যাকে এই 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 যে যেমন এখানে আমরা 2412 দেখতে পাচ্ছি, এরকম কোনো সংখ্যাকে যখন আমরা 10 দ্বারা অথবা 100 দ্বারা ভাগ করব, তখন আমরা এই ভাজ্যটিকে দেখে আমরা কিন্তু বলে দিতে পারবো যে আমাদের ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে। দেখো খুবই মজার একটি বিষয় কিন্তু। তুমি যদি শুধুমাত্র এই সংখ্যাটি দেখো তাহলেই বুঝতে পারবে যে এই অঙ্কের ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে। দেখো কিভাবে করে আমরা বুঝতে পারি, যেমন যদি 10 দ্বারা আমরা কোনো অঙ্ককে ভাগ করি বা কোনো সংখ্যাকে ভাগ করি, তখন আমরা দেখব যে 10-এর মধ্যে কতটি শূন্য রয়েছে। যেমন 10-এ আমরা শূন্য দেখতে পাচ্ছি কতটি, একটি। যেহেতু একটি শূন্য রয়েছে, যার কারণে এই ভাজ্যর সবার শেষে, অর্থাৎ এই শেষ দিক থেকে আমরা একটি সংখ্যাকে ধরে নিব। একটি সংখ্যা রয়েছে কত, শেষের দিক থেকে কিন্তু, ঠিক আছে, শেষের দিক থেকে একটি সংখ্যা রয়েছে 2। তাহলে এই 2 হচ্ছে ভাগশেষ। এই 2 হবে কি, ভাগশেষ, অর্থাৎ ভাগ করার পরে এই 2 অবশিষ্ট থাকবে। এবং এই 2 ছাড়া বাকি যে সংখ্যাগুলো রয়েছে বা বাকি যে অঙ্কগুলো রয়েছে, এইগুলো মিলে হবে হচ্ছে ভাগফল।
তাহলে 2 ছাড়া এই যে 3টে অঙ্ক রয়েছে, এই 3টে অঙ্ক মিলে কত হয়? 241, তাই না? তাহলে এই 241 হবে ভাগফল। যেমন দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে 241, এই 241 হচ্ছে ভাগফল এবং ভাগশেষ কত? এই যে 2। আমি বলেছি যে ভাগশেষ 2, এই দেখো ভাগশেষ কিন্তু এখানে 2 রয়েছে। এবার একই রকমভাবে যদি দেখো এই অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100-তে শূন্য রয়েছে কতটি? একটি শূন্য, দুইটি শূন্য। যদি দুইটি শূন্য থাকে তাহলে আমরা কি বুঝতে পারি? যে শেষের দিক থেকে দুইটি যে অঙ্ক রয়েছে, দেখো শেষের দিকের দুইটি অঙ্ক কত? 4 এবং 6 এবং 4, তাই না? এরা হচ্ছে কি শেষের দুটি অঙ্ক। তাহলে যেহেতু দুইটি শূন্য রয়েছে, এজন্য শেষের দুটি অঙ্ক হচ্ছে কি হবে? ভাগশেষ হবে। অর্থাৎ ভাগ করার পরে এই 64 কিন্তু অবশিষ্ট থেকে যাবে এবং এই 64 ছাড়া বাকি রইল কত? বাকি রইল কিন্তু 32, তাই না? তাহলে এই 32 হচ্ছে ভাগফল। অর্থাৎ আমরা ভাগ করার পরে কিন্তু এই 32কে উত্তর হিসেবে পাবো। যেমন দেখো আমরা যদি লক্ষ্য করি, এই দেখো এখানে কিন্তু আমাদের বলা হয়েছে 32 হচ্ছে কি ভাগফল। এই যে 32 কিন্তু আমরা ভাগফল দেখতে পাচ্ছি এবং 64 হচ্ছে কি ভাগশেষ। এই দেখো ভাগশেষ দেখতে পাচ্ছি 64। আবার একই রকমভাবে যদি এই অঙ্কটিকে লক্ষ্য করি, এই অঙ্কের আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 100, 100-তে শূন্য রয়েছে কতটি? একটি শূন্য, দুইটি শূন্য। তার মানে আমরা বুঝতেই পারছি যে এইখান থেকে শেষের দুটি সংখ্যা, যেহেতু দুটি শূন্য রয়েছে তার মানে শেষের দুটি সংখ্যা হচ্ছে ভাগশেষ। দুটি সংখ্যা মিলে কি হয়? 7 এবং 3, এই দুটি মিলে হয় 73 এবং এই 73 যেহেতু ভাগশেষ, তাহলে ভাগফল হচ্ছে কত? ভাগফল হচ্ছে বাকি 3টি অঙ্ক। বাকি 3টি অঙ্ক মিলে হয় 639। দেখো এই 639 কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাগফলের জায়গাতে রয়েছে এবং 73 রয়েছে কত কিসের জায়গায়? 73 রয়েছে কিন্তু ভাগশেষের ঘরে, তাই না বন্ধুরা? তাহলে দেখো এটি কিন্তু খুবই মজার একটি বিষয়। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বরে বলা হয়েছে, 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করো। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? যে ভাগ না করে, আমরা ভাগ করব না, ভাগ না করেই ভাগফলকে বৃত্ত দিব। ঠিক আছে? ভাগ না করে আমরা এই যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে দেখব, আমরা এগুলোকে দেখে আমরা ভাগ না করেই ভাগফল যেটি হবে অর্থাৎ উত্তর যেটি হবে সেটিকে কিন্তু আমরা বৃত্ত দেব, মানে গোল চিহ্ন দেব এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি এবং ভাগশেষ যেটি হবে সেটির নিচে কিন্তু আমাদের একটা দাগ দিতে হবে। অর্থাৎ ভাগফল যেটি হবে সেটিকে একটু গোল চিহ্ন দিতে হবে এবং যেটি ভাগশেষ হবে সেটিকে কিন্তু আমাদের একটা দাগ দিতে হবে। আমরা কিভাবে করে এটিকে বের করব? আমরা একটু আগে যেটি শিখেছি, যে মজার পদ্ধতিটি আমরা শিখেছি। দেখো আমাদের কিন্তু এখানে একটি উদাহরণ দেয়া রয়েছে, তাই না? যেমন এখানে এই যে 53 আমরা দেখতে পাচ্ছি, 53-এর উপরে কিন্তু একটি গোল চিহ্ন আমরা দেখতে পাচ্ছি বা একটি বৃত্ত দেখতে পাচ্ছি। এই বৃত্ত দ্বারা কি বোঝানো হয়েছে? এটি হচ্ছে ভাগফল। এবং এই যে 26 আমরা দেখতে পাচ্ছি, দেখো 2 এবং 6, এই 26-এর নিচে কিন্তু আমরা একটি দাগ দেখতে পাচ্ছি। এই দাগ দ্বারা বোঝানো হয়েছে এটি হচ্ছে ভাগশেষ। তাহলে এটিকে আমরা কিভাবে বুঝলাম যে এই 53 কিভাবে করে ভাগফল হলো এবং 26 কিভাবে করে ভাগশেষ হলো? অর্থাৎ আমরা একটু আগে যে পদ্ধতিতে এটি বের করা শিখেছি সেই পদ্ধতিই কিন্তু আমাদের এখানে অনুসরণ করতে হবে। দেখো এখানে আমরা কিন্তু ভাজকের ঘরে দেখতে পাচ্ছি কত? 100। আমরা জানি 100-তে শূন্য রয়েছে কতটি? একটি শূন্য, দুইটি শূন্য। তাহলে দুইটি যেহেতু শূন্য, তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানের শেষের দুটি সংখ্যা মিলে হবে হচ্ছে ভাগশেষ, তাই না? শেষের দুটি সংখ্যা হচ্ছে কত? 26, তাই না? তাহলে এই 26 মিলে হবে হচ্ছে কি ভাগশেষ। যেহেতু ভাগশেষের নিচে আমাদের একটি দাগ দিতে বলা হয়েছে, আমরা একটি দাগ দেবো এবং আমরা জানি যে এই 26 ছাড়া আর যে অঙ্কগুলো রয়েছে এগুলো মিলে হবে কি? এগুলো মিলে হবে ভাগফল। এখানে 2টি অঙ্ক থাকুক, 3টি অঙ্ক থাকুক, 4টি অঙ্ক থাকুক, যে কয়টি অঙ্ক থাকুক না কেন, এই 26 ছাড়া সব কয়টি অঙ্ক মিলে হবে ভাগফল। যেমন এখানে কিন্তু এই 26 ছাড়া রয়েছে কত? 53, যার কারণে 53-এর উপরে কিন্তু আমরা একটি বৃত্ত দিয়ে ভরাট করেছি, কারণ হচ্ছে কি এটি ভাগফল। খুবই সহজ কিন্তু। এবার দেখো একই রকমভাবে যদি আমরা বাকি অঙ্কগুলো দেখি, এখানে 1 নম্বরে বলা হয়েছে 3872 ভাগ 10। তাহলে আমরা এটি থেকে কিভাবে বুঝতে পারি যে ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে? দেখো যেহেতু 10 দ্বারা আমাদের ভাগ করতে বলা হয়েছে, 10-এ শূন্য রয়েছে কতটি? হ্যাঁ বন্ধুরা, শূন্য রয়েছে কিন্তু মাত্র একটি। তাহলে আমরা কি করব? আমরা জানি যে যেহেতু একটি শূন্য, তার মানে এই শেষের থেকে একটি সংখ্যা হচ্ছে ভাগশেষ। আর আমাদের ভাগশেষের নিচে কি দাগ দিতে বলা হয়েছে? একটি লম্বা একটি দাগ দিতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এই একটি সংখ্যার নিচে একটি দাগ দিব। এই দাগ দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি কি যে এই 2 হচ্ছে ভাগশেষ এবং ভাগফল তাহলে কত? ভাগফল হচ্ছে এই 2 বাদে আর যে অঙ্কগুলো রয়েছে এইগুলো মিলে কিন্তু
ভাগফল, অর্থাৎ এই বাকি সবগুলো কিন্তু ভাগফল। এই জন্য আমরা এটিকে কী করবো, একটি বৃত্ত দিব। ঠিক আছে, তাহলে এই বৃত্তের ভিতরে আমরা কি পাচ্ছি 387, অর্থাৎ 387 হচ্ছে ভাগফল এবং 2 হচ্ছে ভাগশেষ। দেখো খুবই সহজ। এবারে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু ভাজকের ঘরে রয়েছে 100, 100তে মোট কতটি শূন্য রয়েছে, একটি শূন্য, দুইটি শূন্য। তাহলে দুইটি শূন্য থাকার কারণে আমরা বুঝতে পারছি কি যে এখানে উল্টো দিক থেকে বা এই যে আমরা অঙ্কটি দেখতে পাচ্ছি শেষের দিক থেকে দুটি যে অঙ্ক রয়েছে এই দুটি অঙ্ক মিলে কিন্তু হবে ভাগশেষ, যার কারণে কিন্তু এই দুটি অঙ্কের নিচে আমরা একটি দাগ দিব, তাই না? এই দুটো অঙ্ক মিলে কত হয়ে যায় 91, এই 91 হচ্ছে ভাগশেষ। যদি 91 ভাগশেষ হয় তাহলে ভাগফল কত, ভাগফল কিন্তু এই বাকি দুটি অঙ্ক অর্থাৎ 53, এই 53-এর উপরে কিন্তু আমরা একটি গোল চিহ্ন দিব বা একটি বৃত্ত দিব। ঠিক আছে, এটি হচ্ছে ভাগফল, এটি হচ্ছে ভাগশেষ। এবার এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভাজকের ঘরে রয়েছে 100, 100তে শূন্য রয়েছে কতটি, একটি, দুইটি। তার মানে এখানেও শেষ দিক থেকে আমরা দুটি সংখ্যার নিচে আমরা কিন্তু একটি দাগ দেব, কারণ এই দুটি সংখ্যা মিলে হয়ে যায় কত 65, 65 হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগফল কত, এই 65 ছাড়া বাকি যে অঙ্কগুলো রয়েছে এই প্রত্যেকটি মিলে হয়ে যায় ভাগফল। এই জন্য কী করবো, আমরা এই প্রত্যেকটি অঙ্ককে আমরা এই প্রত্যেকটি অঙ্ককে কী করব, ভাগ ফল হিসাবে কিন্তু আমরা এটিকে ধরে নেব, যার কারণে কিন্তু আমরা এটিকে একটি বৃত্ত দেব। এবারে দেখো যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে ভাগ করো। এখানে কিন্তু আমরা অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো এগুলোকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা এখানে 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 536 ভাগ 10। তাহলে এটিকে আমরা কীভাবে করে লিখবো, আমরা জানি যে এইখানে যে ভাজক থাকে এই ভাজকটাকে কিন্তু আমাদের শুরুতে লিখতে হয়। আমরা লিখলাম 10 এবং যেহেতু 536কে আমাদের ভাগ করতে বলা হয়েছে এই 536কে আমরা লিখবো কিন্তু মাঝখানে, তখন আমরা এখানে লিখলাম 536। এবারে আমরা চাইলে কিন্তু এই ভাগ করার পরে যে উত্তরটিকে পাবো উত্তরটিকে আমরা চাইলে এই ডান পাশেও লিখতে পারি, অথবা আমরা এখানে একটি দাগ দিয়ে উপরেও কিন্তু উত্তরটিকে লিখতে পারি। আমরা এবারে কি করব, উত্তরটিকে কিন্তু আমরা এই ডান পাশে লিখে দেব। এখন দেখো আমরা যদি এটিকে একটু ভাগ করার চেষ্টা করি, এখানে ভাজকের ঘরে যেহেতু 10 রয়েছে এই 10-এর মধ্যে কতটি অঙ্ক রয়েছে, একটি অঙ্ক, দুইটি অঙ্ক। যেহেতু দুইটি অঙ্ক রয়েছে তার মানে কিন্তু আমরা প্রথম দুটি অঙ্ককে ভাগ করব। ঠিক আছে, একটি অঙ্ক, দুইটি অঙ্ক। তাহলে প্রথম দুটি অঙ্ক মিলে কত হয়ে যায়, 5 এবং 3 মিলে হয়ে যায় কিন্তু 53, অর্থাৎ 53কে কিন্তু আমরা প্রথমে ভাগ করব। তাহলে আমরা শুরুতেই দেখব যে 10-এর সাথে কতকে গুণ করলে 53 সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আমরা জানি 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60। আচ্ছা 10কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে হয় 6 10 60। 60 হলে কিন্তু 53-র চেয়ে বড় হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা জানি যে 53-র চেয়ে কিন্তু বড় হওয়া যাবে না, তাই না? এর চেয়ে ছোট হতে হবে এবং সবচেয়ে কাছের সংখ্যাটি হতে হবে। তাহলে 6 দিয়ে গুণ করলে যেহেতু 53-র চেয়ে বড় হয়ে যায়, যার কারণে আমরা কত দ্বারা গুণ করব, আমরা কিন্তু এবারে 5 দ্বারা গুণ করব। আমরা জানি 5 10 50, অর্থাৎ 5 দ্বারা গুণ করলেই কিন্তু আমরা 53-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। যার কারণে কি আমরা এই উত্তরের ঘরে লিখে দেবো কত, যেহেতু 5 দ্বারা গুণ করে আমরা 53-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাই, যার কারণে কিন্তু এইখানে আমরা উত্তরের ঘরে লিখে দেবো 5 এবং 5 দ্বারা গুণ করে কত পাই, আমরা জানি 5 10 50, আমরা এই 50কে লিখে দেবো এই নিচে। এবারে যদি আমরা 53 থেকে 50কে বিয়োগ করে দিই, দেখো 3 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 3ই থেকে যায়, 5 থেকে 5-ই চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না। কিন্তু আমরা জানি যে প্রথমের যে শূন্যটি সেটিকে কিন্তু কখনোই লিখতে হয় না, যার কারণে এখানে আমরা আর কিছুই লিখব না। এবারে দেখো আমাদের 5কে ভাগ করা হয়ে গেল, 3কে ভাগ করা হয়ে গেল, বাকি রইল কত 6। এই 6কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। আচ্ছা যখন 6কে নিচে নিয়ে আসলাম তখন এই 6 মিলে ওরা দুজনে মিলে হয়ে গেল কত 36। এখন আমরা ঠিক একই রকমভাবে এই 10 দ্বারা 36কে ভাগ করব। আমরা দেখব যে 10-এর সাথে কতকে গুণ করলে 36-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আমরা জানি 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 30, 4 10 40। আচ্ছা 10কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে হয়ে যায় 4 10 40, অর্থাৎ এই 36-এর চেয়ে কিন্তু বেশি হয়ে যায়, তাই না? কিন্তু আমরা জানি বেশি কিন্তু বানানো যাবে না, তাহলে 4 দ্বারা গুণ করলে যেহেতু বেশি হয়ে যায় এই জন্য আমরা কী করব, 3 দ্বারা গুণ করব। আমরা জানি 3 10 30, তাই না? 3 দ্বারা গুণ করে যেহেতু 36-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পাই, যার কারণে 3কে লিখে দেবো আমরা উত্তরের ঘরে এবং 3 10 যে 30 পাই এই 30কে লিখবো আমরা 36-এর নিচে। এবারে দেখো যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করে দেই, 6 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 6ই থেকে যায়, 3 থেকে 3 চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না।
তার মানে কিন্তু আমরা এখানে চাইলে একটি শূন্য দিতে পারি, কিন্তু শুরুর শূন্যের যেহেতু কোনো মূল্য থাকে না, যার কারণে কিন্তু আমরা এখানে শুধুমাত্র 6কেই লিখে দেব। এবারে দেখো এখানে কিন্তু আমাদের আর কোনো অঙ্ককে ভাগ করতে বাকি নেই, আমরা প্রত্যেকটা অঙ্ককে কিন্তু ভাগ করে ফেলেছি। কিন্তু ভাগ করার পরে এইখানে আমরা যে 6কে পাচ্ছি, এই 6কে কিন্তু আর ভাগ করা যাবে না, যার কারণে ওকে আমরা কি বলতে পারি, ওকে কিন্তু আমরা বলতে পারি ভাগশেষ, তাই না? তার মানে ভাগ করার পরে শেষে গিয়ে কিন্তু এই 6 অবশিষ্ট রয়ে গেল। এবং ভাগফল আমরা কত পেয়েছি বা উত্তর কত পেয়েছি? উত্তর কিন্তু পেয়েছি 53, তাই না? তাহলে আমরা এটিকে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি ভাগফল 53 এবং ভাগশেষ 6। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে, আমরা উত্তর দিয়ে লিখব ভাগফল 53 এবং ভাগশেষ কত, এবং আমরা লিখব হচ্ছে এবং ভাগশেষ আমরা পাচ্ছি কত, আমরা লিখব ভাগশেষ পাচ্ছি হচ্ছে 6, আমরা লিখে দেব 6। তাহলে আশা করি তোমরা সকলেই খুবই সহজেই এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা যদি এবারে 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 5 নম্বর আমাদেরকে বলা হয়েছে 57,560 ভাগ 100। এবারে কিন্তু 57,560কে আমাদের 100 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা কি করব? শুরুতে লিখব হচ্ছে 100। আচ্ছা, আমরা শুরুতে লিখলাম 100 এবং এই যে 57,560 এখানে রয়েছে, এটাকে কিন্তু আমরা মাঝখানে লিখে দেব। আমরা লিখব 57,560। দেখো আমরা এটিকে লিখে দিলাম। এখন যদি আমরা ভাগটিকে করার চেষ্টা করি, দেখো আমরা এখানে যেহেতু ভাজকের ঘরে আমরা 100 দেখতে পাচ্ছি, 100তে মোট অঙ্ক রয়েছে কতটি? 1টি 2টি 3টি, যার কারণে আমরা এখান থেকে প্রথম 3টে অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। আচ্ছা, আগে কিন্তু আমাদের দেখতে হবে যে এই প্রথম 3টি অঙ্ক 100-র চেয়ে বড় কিনা, তাই না? যদি বড় হয় তাহলে কিন্তু এই 3টে অঙ্ককে ভাগ করা যাবে, কিন্তু ওরা যদি 3জনে মিলে 100-র চেয়ে ছোট হয় তখন কিন্তু আমরা 100 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ আমরা জানি যে মাঝের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? আচ্ছা, এই মাঝের এই 3টি মিলে হচ্ছে কত? 575। তার মানে ও কিন্তু 100-র চেয়ে বড়, অর্থাৎ আমরা এই 3টে অঙ্ককে কিন্তু ভাগ করতে পারবো। এবারে দেখো আমরা যদি একটু চেষ্টা করি যে 100-র সাথে কতকে গুণ করলে 575-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। দেখো আমরা জানি 100-একে 100, 100 দুগুণ 200, 3 100 মিলে হয় 300, 4 100 মিলে হয় 400, 5 100 মিলে হয় 500, 6 100 মিলে হয় 600। আচ্ছা, 6 100 মিলে হয় 600, কিন্তু এখানে রয়েছে কত? 575, অর্থাৎ 6 100 মিলে যে 600 হয়ে যায়, এই 600 কিন্তু ওর চেয়ে বড় হয়ে যায়, কিন্তু আমরা জানি বড় সংখ্যাকে নেওয়া যাবে না। তাহলে 6 দ্বারা গুণ করলে যেহেতু 600 পাই, মানে বড় সংখ্যা পাই, যার কারণে আমাদের এবারে কী করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা জানি 5 100 মিলে হয় 500, তাই না? 500 কিন্তু 575-এর চেয়ে ছোটো, অর্থাৎ আমরা 5কে কিন্তু সঠিক উত্তর হিসাবে নিতে পারি, তাই না? তাহলে যেহেতু 5 দ্বারা গুণ করে আমরা 500 পাই, এই জন্য 5কে লিখবো আমরা এইখানে উত্তরের জায়গায়, এবং 5 100 যে 500 হয়, এই 500কে লিখবো আমরা এইখানে নিচে। এবারে দেখো এই 575 থেকে নিচের 500কে যদি আমরা বিয়োগ করে দেই, এই 5 থেকে নিচের শূন্যকে বিয়োগ করলে কিন্তু আমাদের 5ই থেকে যায়, আমরা লিখে দিলাম 5। 7 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 7ই থেকে যায়, আমরা লিখে দিলাম 7। এবারে দেখো 5 থেকে 5 চলে গেলে কিন্তু আমাদের আর কিছুই থাকে না, অর্থাৎ আমরা কিন্তু এখানে একটি শূন্য লিখতে পারি, কিন্তু লিখবো না, কারণ আমাদের শুরুতে শূন্যের কোনো মূল্য থাকে না। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি 75। এবারে দেখো এই 3টি অঙ্ককে যেহেতু ভাগ করা হয়ে গেল, এবার বাকি রইল কিন্তু এই 2টি অঙ্ক। এখান থেকে আমরা 6কে সরাসরি নিচে নামিয়ে আনবো, ঠিক আছে? আচ্ছা, যখন 6কে নামিয়ে আনলাম তখন আমরা এখানে মোট পাচ্ছি কত? 756। আচ্ছা, 756 যেহেতু পাচ্ছি, আমরা এবারে দেখবো যে 100-র সাথে কতকে গুণ করলে 756-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আচ্ছা, আমরা জানি যে 100-একে 100, 2 100 মিলে হয় 200, 3 100 মিলে হয় 300, 4 100 মিলে 400, 5 100 মিলে হয় 500, 6 100 মিলে 600, 7 100 মিলে 700, 8 100 মিলে 800। যখন 800 বানালাম তখন কিন্তু 756-র চেয়ে বড় হয়ে গেল, তাই না? যার কারণে কিন্তু 800-কে আমরা নিতে পারবো না। তাহলে 8 দ্বারা গুণ করে আমরা বানিয়েছি 800। 800 যেহেতু বড় হয়, এই জন্য আমরা কী করবো? 7 দ্বারা গুণ করব। আমরা জানি 7 100 700। তাহলে 7 দ্বারা গুণ করলে যেহেতু আমরা 756-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাই, যার কারণে 7কে লিখবো আমরা এইখানে, এবং 7 100 যে 700 পাই, এই 700-কে লিখবো আমরা এইখানে ওর নিচে। এবারে দেখো
যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দেই, 6 থেকে 0 চলে গেলে কিন্তু 6ই থেকে যায়, 5 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 5-এ থেকে যায়, 7 থেকে 7 চলে গেলে আর কিছুই থাকে না। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি 56। এবারে এই যে শূন্যটি বাকি রইল, দেখো এই শূন্যটিকে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। যখন নিচে নামিয়ে আনলাম তখন এখানে মোট হয়ে গেল 560। এবার একই রকমভাবে দেখবো যে 100-র সাথে কতকে গুণ করলে 560-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পাই। আমরা জানি 100 × 100, 2 × 100 200, 3 × 100 300, 4 × 100 400, 5 × 100 500, 6 × 100 600। আচ্ছা, 6 দ্বারা গুণ করলে হয় 6 × 100 600, কিন্তু এখানে রয়েছে 560। আমরা কিন্তু 600কে নিতে পারবো না, কারণ 600 বড় হয়ে যাবে। যার কারণে আমরা একটু ছোট সংখ্যা, অর্থাৎ যদি আমরা 5 দ্বারা গুণ করি, আমরা জানি 5 × 100 500, তাহলে 5 দ্বারা গুণ করলে কিন্তু আমরা এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। যার কারণে আমরা এখানে লিখে দেব 5, এবং 5 × 100 যে 500 হয়, আমরা এখানে লিখে দেব সেই 500কে আমরা লিখে দিলাম 500। এবারে যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দিই, দেখো 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 6 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 6, এবং 5 থেকে 5 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, অর্থাৎ 0। দেখো আমাদের কিন্তু এখানে আর কোনো অঙ্ককে ভাগ করতে বাকি নেই, কিন্তু আমরা শেষে গিয়ে পাচ্ছি কত? 60, তাই না? তাহলে এই 60 হচ্ছে কি আমাদের ভাগশেষ, এবং এই 575 হচ্ছে ভাগফল। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো ভাগফল 575 ভাগশেষ 60। এবারে দেখো তো আমাদের অঙ্কগুলো সঠিক হয়েছে কিনা আমরা কিভাবে করে বুঝবো? আমরা যেহেতু 100 দ্বারা ভাগ করেছি, 100-তে 0 রয়েছে কতটি? 2টি, তাই না? তার মানে আমরা ধরে নিচ্ছি কি যে শেষের যে 2টি অঙ্ক রয়েছে, এই 2টি অঙ্ক মিলে কিন্তু হয়ে যাবে ভাগশেষ। তাহলে শেষের অঙ্ক কত রয়েছে? শেষের 2টি অঙ্ক মিলে হয় 60। আমরা কি এই অঙ্কটির শেষে কি 60 পেয়েছি? দেখো এই যে আমরা কিন্তু শেষে ভাগশেষ 60 পেয়েছি। আচ্ছা, এবারে বাকি রইল কি? বাকি রইল 575, তাই না? তাহলে এই 575 কি আমাদের ভাগফল? আমরা কি ভাগফলের জায়গায় 575 পেয়েছি? দেখো হ্যাঁ, আমরা কিন্তু 575 পেয়ে গেছি। খুবই মজার কিন্তু বিষয়টা, তাই না বন্ধুরা? আমরা এইখান থেকেই কিন্তু বুঝে যাব যে আমাদের উত্তর কত হবে। এবারে দেখো এই অঙ্কটির ক্ষেত্রে যদি আমরা একই রকমভাবে লক্ষ্য করি, এখানে আমরা যেহেতু 10 দ্বারা ভাগ করেছিলাম, 10-এর 0 রয়েছে কতটি? 1টি। তার মানে এখান থেকে শেষের যে একটি অঙ্ক, অর্থাৎ এই যে 6 রয়েছে, এই 6 হচ্ছে কি হবে? আমাদের ভাগ শেষ হবে। তাহলে ভাগ শেষ কি 6 রয়েছে? হ্যাঁ, দেখো এখানে কিন্তু আমরা 6 দেখতে পাচ্ছি। এবারে 6 বাদে বাকি রইল কত? বাকি রইল কিন্তু 53, তাই না? এই 53 কি আমাদের ভাগফলের জায়গাতে রয়েছে? দেখো তো, এই দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 53 রয়েছে। তার মানে কিন্তু আমরা খুবই সহজে এই অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। আশা করি এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।